ভারতকে আমরা কোনোদিন প্রভু মানতে চাই না। দিল্লির অথবা ইসলামাবাদের কারো তাবেদারির প্রয়োজন নাই। কাকে দিয়ে খুন করিয়েছিলে, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবে আমি তো সবটাই জানি। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত উত্তর কোরিয়ার। ভর ড্রোন মিসাইল আতঙ্ক, ভেস্তে গেল শান্তি চুক্তি। ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাহাজে বিস্ফোরণ। একসময় ভারতের ধারণা ছিল বাংলাদেশ তাদের স্বাভাবিক প্রভাবের ভেতরেই থাকবে, ভৌগোলিকভাবে কাছাকাছি, ইতিহাসে যুক্ত আর অর্থনীতিতে অনেকটাই নির্ভরশীল। সব মিলিয়ে দিল্লির কাছে ঢাকা ছিল এক ধরনের নিশ্চিত সহযোগী। কিন্তু এখন সেই সমীকরণ বদলাতে শুরু করেছে। বাংলাদেশ ধীরে ধীরে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করছে, আর বড় বড় অবকাঠামো, বিনিয়োগ, প্রযুক্তি আর কৌশলগত প্রকল্পে চীনের উপস্থিতি বাড়ছে। আর একই সঙ্গে বাংলাদেশ এখন একটি স্পষ্ট নীতি অনুসরণ করছে, ব্যালেন্সড ফরেন পলিসি, অর্থাৎ কোনো একক শক্তির উপর নির্ভর না করে সবার সঙ্গে সম্পর্ক রাখা। আর এই পরিবর্তনটাই সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে নতুন দিল্লিকে, কারণ বিষয়টা এখন শুধু কূটনীতি নয়, এটি সরাসরি ভারতের নিরাপত্তা আর আঞ্চলিক প্রভাবের প্রশ্ন। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, বাংলাদেশ এখন আর ভারতের উপর নির্ভরশীল নয়। বাংলাদেশের বড় বড় বিনিয়োগগুলো চুক্তি এখন চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হচ্ছে। তাই এখন চরম বিপাকে পড়তে যাচ্ছে নয়াদিল্লি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিল জনতা। দর্শক, বের হয়ে আসছে হাদি খুনের প্রধান মাস্টার মাইন্ড শুভেন্দু ও নরেন্দ্র মোদী। মমতা ব্যানার্জির আঙ্গুল কার দিকে? দর্শক, সংবাদ শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের সংবাদে খুবই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্যবহুল আলোচনা করা হলো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের সংবাদের বাকি অংশ দেখতে সরাসরি চলে যায় টিভির পর্দায়। এবং গুপ্ত হত্যার অন্ধকার জগতে যখন একটি স্বাধীন রাষ্ট্রের সীমানা মুছে যায়, তখন সাধারণ মানুষের সামনে উন্মোচিত হয় এক শিহরণ জাগানো এবং ভয়ঙ্কর সত্য। দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত, চাঞ্চল্যকর এবং হৃদয় বিদারক ঘটনা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং তরুণ ছাত্রনেতা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড। কিন্তু এই হত্যাকাণ্ডের জল যে গড়িয়ে খোদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর পর্যন্ত পৌঁছে গেছে, এবার সেই বিস্ফোরক এবং পিলে চমকানো দাবি তুলেছেন আর কেউ নন, স্বয়ং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজের প্রথম রাজনৈতিক কর্মসূচিতে মমতা এমন এক মেগাওয়াট বোমা ফাটিয়েছেন, যা শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং পুরো বাংলাদেশ এবং ভারতের ভূ রাজনৈতিক সমীকরণকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি যদি বিন্দু মাত্র সত্য হয়, তবে এটি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িয়ে আছে এক গভীর আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক ব্লুপ্রিন্ট। যে তরুণ নেতা বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাকে কি খুব সুপরিকল্পিতভাবেই সরিয়ে দেওয়া হয়েছে? আর সেই চিহ্নিত খুনিদের রক্ষা করতেই বা কেন স্বয়ং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে হস্তক্ষেপ করতে হলো? বাংলাদেশ রাষ্ট্রটা পুরো ইন্ডিয়ার পেটের মধ্যে। বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে, তাহলে সেভেন সিস্টার্স স্থিতিশীল থাকবে না। দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত এই রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলার এবং ভূ রাজনৈতিক চক্রান্তের প্রতিটি পাতা আজ আমরা নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখব। গত মঙ্গলবার 2 জুন 2026 কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবির পর এটি ছিল তার প্রথম বড় কোনো রাজনৈতিক সমাবেশ। দলের ভেতরে চরম কোন্দল। 80 জন বিধায়কের মধ্যে 60 জনেরই বিদ্রোহী হয়ে ওঠা এবং ধর্ণা কর্মসূচিতে মাত্র 6 জন বিধায়কের উপস্থিতি, সব মিলিয়ে তিনি ছিলেন চরম কোণঠাসা এবং বিপর্যস্ত। ঠিক এমন এক রাজনৈতিক খাদের কিনারায় দাঁড়িয়ে তিনি ফায়দা তুলতে বা কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে যে তাসটি খেললেন, তা ছিল এক কথায় অভাবনীয় এবং অভাবিতপূর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নাম উল্লেখ না করলেও অত্যন্ত স্পষ্টভাবে বাংলাদেশের একটি সারা জাগানো হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গ্রেফতার করেছিল, যে ঘটনা নিয়ে বাংলাদেশে অনেক বড় আন্দোলন হয়েছিল। ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হলো চিকেন নেক। শিলিগুড়ির কাছে মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ড যুক্ত আছে উত্তর পূর্বের 7টি রাজ্যের সঙ্গে। এটাই ভারতের লাইফ লাইন। কিন্তু এই করিডোরের খুব কাছেই বাংলাদেশের অবস্থান। এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, তাহলে ভারতের ভয় বাড়ছে এই সংবেদনশীল এলাকায় কৌশলগত চাপ তৈরি হতে পারে। সরাসরি যুদ্ধ নয়, কিন্তু প্রভাব, নিরাপত্তা, উদ্বেগ আর ভূ রাজনৈতিক চাপ, এই সবকিছুর ঝুঁকি বাড়তে পারে। আর সেটাই দিল্লির কৌশলগত ঘুম হারাম করছে। শুধু স্থলভাগ নয়, সমুদ্রেও ভারতের দুশ্চিন্তা বাড়ছে। বঙ্গোপসাগর এখন দ্রুত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে পরিণত হচ্ছে। এখান দিয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির বড় অংশ। চীন বহুদিন ধরেই ভারত মহাসাগরে নিজের প্রভাব বাড়াচ্ছে বন্দর, ঋণ আর অবকাঠামোর মাধ্যমে। পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার সব জায়গায় তাদের উপস্থিতি ইতোমধ্যেই আছে। এখন যদি বাংলাদেশেও সেই কৌশলগত বলয়ের আরো গভীরে চলে যায়, তাহলে ভারত চারদিক থেকে চাপ অনুভব করতে পারে। এটাই দিল্লির সবচেয়ে বড় ভূরাজনৈতিক ভয়।
একসময় ভারত ভাবত দক্ষিণ এশিয়ায় তাদের অবস্থান একচ্ছত্র, কিন্তু এখন সেই বাস্তবতা বদলেছে। চীন উন্নয়ন, দ্রুত বিনিয়োগ আর বড় প্রকল্পের মাধ্যমে অনেক দেশের কাছে বিকল্প শক্তি হিসাবে উঠে এসেছে। বাংলাদেশও সেই সুযোগ ব্যবহার করছে নিজের অর্থনীতি উন্নয়নকে এগিয়ে নিতে। ফলে ভারত আর আগের মতো সহজে প্রভাব খাটাতে পারছে না, কারণ এখন চাপ দিলে উল্টো ফল হতে পারে। দেশগুলো আরো বিকল্প খুঁজে নিতে পারে। এটাই দিল্লির জন্য এক নতুন ও কঠিন বাস্তবতা। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বাংলাদেশের অবস্থানেই। ঢাকা এখন আর একক কোনো শক্তির উপর নির্ভর করতে চায় না। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সম্পর্ক রাখছে নিজের স্বার্থ অনুযায়ী। এই ব্যালেন্সড ফরেন পলিসির মূল কথা হলো কারো দলে না, সবার সঙ্গে কাজ করা। অর্থাৎ সম্পর্ক হবে পারস্পরিক লাভের ভিত্তিতে, চাপ বা আধিপত্যের ভিত্তিতে নয়। এই নতুন অবস্থানই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আরো গুরুত্বপূর্ণ করে তুলছে। আর এই পরিবর্তনটাই মোদির ভারতের সবচেয়ে বড় অস্বস্তি, কারণ পুরনো প্রভাবের জায়গাটা এখন আর আগের মতো নেই।